প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা মেজর সেমিস্টার 5 CC10 কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। এই পরীক্ষায় যে সমস্ত প্রবন্ধগুলো রয়েছে তোমাদের কাছে একটু নিরস বলে মনে হতেই পারে, তবে এই বিষয়টা ভালো করে যদি না পড়ে যাও তাহলে কিন্তু নম্বর তোলাটা একটু কষ্টকর হয়ে যাবে। তাই যে যে প্রশ্নগুলো তোমাদেরকে বলে দিচ্ছি এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা করবে, এবং তার পাশাপাশি টেক্সট বই অর্থাৎ যে প্রবন্ধ রয়েছে, সমালোচনা সাহিত্য, প্রবন্ধ সাহিত্য, কমলাকান্তের দপ্তর, এইগুলো যদি পড়ে না যাও তাহলে কিন্তু তোমরা শর্ট কোশ্চেন কিছুই পারবে না। CC10 এর ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মডিউল 1-এ ক এবং খ দুটো ভাগ রয়েছে, মডিউল 2-তেও রয়েছে ক এবং খ, এবং মডিউল 3-তে কোনো রকমের ভাগ নেই, শুধু রয়েছে ছিন্নপত্র। এই জায়গায় দাঁড়িয়ে তোমাদেরকে ক থেকে যদি ভালো করে পড়ে যাও, সাধারণত বেশিরভাগ স্টুডেন্ট ক থেকেই অ্যাটেন্ড করে মডিউল 1-এর কমলাকান্তের দপ্তর। এখান থেকে 3টে প্রবন্ধই কিন্তু বাদ দিয়ে যাবে না, এখান থেকে আর কাটা ছেঁড়া করো না, তোমরা এই পার্টটা ভালো করে দেখে যাও। ক থেকে প্রথম প্রশ্ন যেটা তোমরা করে যাবে, একা প্রবন্ধে বঙ্কিমচন্দ্রের জীবনাদর্শন কিভাবে প্রকাশ পেয়েছে, অথবা একা প্রবন্ধে কমলাকান্তের একাকিত্ব জনিত যন্ত্রণা কিভাবে প্রকাশিত হয়েছে আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু অবশ্যই ভালো করে দেখে যাবে। এরপর আসি বিড়াল প্রবন্ধ। বিড়াল প্রবন্ধে সমাজ বাস্তবতা বা সমাজ ভাবনা কিভাবে প্রাবন্ধিক দেখিয়েছেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপর আমার মন প্রবন্ধে হাস্য পরিহাসের মধ্যেও গভীর তত্ত্ব কিভাবে ফুটে উঠেছে তা প্রবন্ধ অবলম্বনে লেখো। এই 3টে প্রশ্নের উত্তর কিন্তু অবশ্যই তোমরা লিখবে বা অবশ্যই তোমরা পড়বে। এরপরে ক্ষয়ে যেগুলো রয়েছে সেগুলো থেকে যদি তুমি না পড়ে যাও তাহলে কিন্তু তুমি শর্ট কোয়েশ্চেন পারবে না। হ্যাঁ, 5 নম্বরের প্রশ্নেও কিন্তু তুমি ওই প্রথম 3টি অর্থাৎ কমলাকান্তের দপ্তর থেকে তুমি পড়লেই পারবে। আশা করছি বুঝতে পারলাম। তাহলে কমলাকান্তের দপ্তর এবং প্রবন্ধ সাহিত্য, এই প্রবন্ধ সাহিত্যটা তুমি বাদ দিচ্ছ, শুধুমাত্র শর্ট কোশ্চেনের জন্য পড়ছো, এবং কমলাকান্তের দপ্তর এটা তোমরা ভালো করে পড়ে যাচ্ছ। এরপর আসি মডিউল 2। মডিউল 2-তেও ঠিক একই জিনিস রয়েছে, ক এবং খ। রবীন্দ্রনাথের সাহিত্য রয়েছে ক, এবং ক্ষয়ে রয়েছে সমালোচনা সাহিত্যের 3টি প্রবন্ধ। কয়ের গুলো একবার ঝটপট লিখে নাও। প্রথমত, সৌন্দর্যকে ভোগ করিতে গেলে এই সংযমের প্রয়োজন। ভালো করে ভাবো, সৌন্দর্য বোধ থেকে বলছি, সৌন্দর্যকে ভোগ করতে গেলে এই সংযমের প্রয়োজন, এইটা ভালো করে করছো। এই সৌন্দর্যের বোধ থেকেই দ্বিতীয় প্রশ্ন, সৌন্দর্য মূর্তি মঙ্গলের পূর্ণমূর্তি, এই প্রশ্নটা ভালো করে করছো। এরপর আসি সাহিত্য পাঠের মধ্যে সাহিত্যের বিচারক। এখানে করছো, সাহিত্য প্রকৃতির আরশি নহে, কেবল সাহিত্য কেন, কোন কলাবিদ্যায় প্রকৃতির অনুকরণ নহে, আলোচনা করো। এই কোশ্চেনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সাহিত্যের বিচারক থেকে দ্বিতীয় প্রশ্ন, যেমনটি ঠিক তেমনটি লিপিবদ্ধ করা সাহিত্য নহে, এই প্রশ্নটার উত্তর অর্থাৎ তাৎপর্য বিশ্লেষণ করো বা উক্তিটি ব্যাখ্যা করো, এরকম ভাবে আসবে। 3 নম্বর প্রশ্ন সাহিত্যের বিচারক থেকে, দেখো বলছে, অন্তরের জিনিসকে বাহিরের জিনিস, ভাবের জিনিসকে ভাষায় নিজের জিনিসকে বিশ্বমানের করিয়া তোলা সাহিত্যের কাজ, আলোচনা করো। আবার পড়ছি, অন্তরের জিনিসকে বাহিরের, ভাবের জিনিসকে ভাষায় এবং নিজের জিনিসকে বিশ্ব মানবের করিয়ে তোলা সাহিত্যের কাজ, আলোচনা করো। এই পাঠটা করতে পারো। অথবা সমালোচনা সাহিত্য থেকে মডিউল 2 আমি কিছু প্রশ্ন বলে দিচ্ছি, সেই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তৈরি করে যাবে। বেশিরভাগ আমি আমার ছাত্রছাত্রীদের কিন্তু ওই খ, মডিউল 2 খ অর্থাৎ সমালোচনা সাহিত্য থেকেই করিয়েছি, তাই এই পার্টের উপর আমি একটু বেশি গুরুত্ব দিয়েছি। দেখো, 1 নম্বর, ইতিহাসে
তিনটি বড় রকমের সমুত্থানের মধ্য দিয়ে ক্রম বিকাশকে চিহ্নিত করতে পারি। এটা আধুনিক সাহিত্য থেকে নেওয়া। ইতিহাসের তিনটি বড় রকমের সমুত্থান কি, এর মধ্য দিয়ে কিভাবে আধুনিকতা সংগঠিত হয়েছে, এই প্রশ্নটা। 2 নম্বর, আধুনিক সাহিত্য কি? লেখকের বক্তব্য আধুনিক সাহিত্য সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ছোটখাটো জন্ম দাগ বলতে প্রাবন্ধিক কি বুঝিয়েছেন? আধুনিক সাহিত্য অবলম্বনে বিষয়টি ব্যাখ্যা দাও। এই ছোটখাটো জন্মদাগ এটা 5 নম্বরেও আসতে পারে। এরপর আসি রবীন্দ্রনাথ ও উত্তর সাধক। প্রথম প্রশ্ন, কল্লোল যুগের কবিরা কোন দিক থেকে রবীন্দ্রনাথের থেকে স্বতন্ত্র? আলোচনা করো। এখানে কল্লোল যুগের কবির জায়গায় কাজী নজরুল ইসলামের নাম দিয়েও কিন্তু এইটা জায়গাটা প্রশ্ন করতে পারে, অর্থাৎ প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে। আধুনিক লেখকের বর্ণনা আসা মানেই কিন্তু কল্লোল যুগ আসবে, এই বিষয়টা একটু মাথায় রেখো। 2 নম্বর প্রশ্ন, স্বভাব কবি কাকে বলে? সমালোচক কেন রবীন্দ্র সমসাময়িক কবিদের স্বতন্ত্র রক্ষা করতে পারেননি বলে মনে করেছেন? স্বভাব কবি কাকে বলে এবং রবীন্দ্র সমসাময়িক কবিরা তার স্বাতন্ত্র্য ধরে রাখতে পারেনি কেন বলে মনে করেছেন? আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, গুরুদেবের কাব্যকলা মারাত্মক রূপে প্রতারক, প্রাবন্ধিক এই কথা কেন বলেছেন? আলোচনা করো। এটা 5 নম্বরেরও আসতে পারে। তাই প্রবন্ধগুলো একটু বড় বড়, আমি জানি পড়তে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু কিছু উপায় নেই, তোমাদেরকে এই পার্টের মধ্যে সিসি 10-এ নম্বর তুলতে গেলে একটু পড়তে হবে। আমি চেষ্টা করব এর শর্ট কোয়েশ্চেন কিছু করে দেওয়ার। এরপর আসি পাশ্চাত্য ও প্রাচ্য সমালোচনার ধারা থেকে তোমরা কি কি করবে। 1 নম্বর প্রশ্ন, পাশ্চাত্য প্রাচ্য সমালোচনার ধারা প্রবন্ধে প্রাবন্ধিক কোন অভিমত পোষণ করেছেন? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এইটাই ওভারঅল প্রশ্নটাকে বা যে কোনো প্রশ্নকে সারমর্ম হিসেবে এটা তুলে ধরতে পারে। এছাড়া 2 নম্বর প্রশ্ন, পাশ্চাত্য এবং প্রাচ্য সমালোচনার ধারা প্রবন্ধে প্লেটো এবং অ্যারিস্টটলের মতামতকে প্রাবন্ধিক কিভাবে ব্যাখ্যা করেছেন? আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু অবশ্যই করে যাবে। তাহলে আশা করছি মডিউল 1 এবং মডিউল 2 তোমাদেরকে বোঝাতে পারলাম। এরপর দেখে নিই মডিউল 3 ছিন্নপত্র। ছিন্নপত্রে 10খানা পত্র রয়েছে। যে কোনো একটা পত্রের কাব্য সৌন্দর্য বা প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা তোমাদের কিন্তু দিতে পারে। যেমন 10, 18, 102, 106, 108, 10, 18, 102, 106, 108 এই যে পত্রগুলো রয়েছে, এই পত্রগুলির কাব্য সৌন্দর্য বললে আমার একটু বলাটা ভুল হচ্ছে, মানে প্রাকৃতিক সৌন্দর্যের যে বর্ণনা কবি দিয়েছেন সেটা আলোচনা কর। এই প্রশ্নগুলোর মধ্যে এগুলো ইম্পর্টেন্ট। এরপরে আসি পত্র সাহিত্য হিসেবে ছিন্নপত্রের গুরুত্ব। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা খুব ইম্পর্টেন্ট এটা। এরপর রবীন্দ্রনাথের পরবর্তীকালে কবিতায় ছিন্নপত্রের গুরুত্ব এবং ছোট গল্পে ছিন্নপত্রের গুরুত্ব। প্রশ্নটা ভালো করে বুঝে নাও। রবীন্দ্রনাথ ঠাকুর ছিন্নপত্র লেখার সময় বা ছিন্নপত্রগুলো যখন রচিত হয়েছিল, চিঠিগুলো লেখা হয়েছিল, তখন শিলাইদহ, সাজাদপুর, কালীগ্রাম এই সমস্ত অঞ্চলে ঘুরেছিলেন এবং এই সমস্ত অঞ্চলগুলোতে যখন তিনি বিচরণ করছিলেন বা ছিলেন সেখানে, সেই সময়কার পরিস্থিতি যেগুলো তিনি দেখেছেন, প্রাকৃতিক সৌন্দর্য যেগুলো দেখেছেন, মানুষকে যেভাবে দেখেছেন, সেগুলো পরবর্তীকালের কবিতা এবং পরবর্তীকালের ছোট গল্পে প্রকাশিত হয়েছিল। মানে সেই সিমটমগুলো দেখা গিয়েছিল, সেই বিষয়ক আলোচনা কিন্তু এটা বলেছে। তাহলে এটা দুটো প্রশ্ন। একটা হচ্ছে রবীন্দ্র পরবর্তী বা ছিন্নপত্রের পরবর্তী সময় রবীন্দ্র কাব্যে ছিন্নপত্রের গুরুত্ব আলোচনা করো, এইটা একটা প্রশ্ন। আবার ছিন্নপত্র পরবর্তী সময় রবীন্দ্র ছোট গল্পে ছিন্নপত্রের প্রভাব আলোচনা করো, এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপর ছিন্নপত্রে গদ্য রীতির বৈশিষ্ট্য, এটা অবশ্যই দেখে যেও। আর রয়েছে পদ্মাপাড়ের প্রকৃতি ও মানুষ কিভাবে ছিন্নপত্রে উঠে এসেছে। এই প্রশ্নগুলো যদি তোমরা করে যাও এবং ওই যে বললাম 10, 18, 102, 106, 108 এই পত্রগুলোর
সৌন্দর্য বোধ কবির সৌন্দর্য বোধ কিভাবে প্রকাশ পেয়েছে আলোচনা করো। এইগুলো কিন্তু দেখে গেলে তোমাদের এই পেপারটা আশা করছি তোমরা ভালো লিখতে পারবে। এই ভিডিওটা এই পর্যন্তই, এবং তোমাদেরকে বলে রাখি, যদি 6th সেমিস্টারে তোমরা কেউ অনলাইন বা অফলাইন পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো। ধন্যবাদ।